সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় শব্দের কথা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের বইয়ে ৮০ পৃষ্ঠায় দেখো, তোমাদের বইয়ে ৮০ পৃষ্ঠা। আজকে আমরা শব্দের কথার মধ্যে শিক্ষাফল হচ্ছে শব্দের বৈশিষ্ট্য তোমরা বর্ণনা করতে পারবে। বর্ণনা করতে পারবে। আরো পারবে তোমরা শব্দের সঞ্চারণ ব্যাখ্যা করতে পারবে। সঞ্চালন ব্যাখ্যা করতে পারবে। কঠিন তরল ও বায়বীয় মাধ্যমে কঠিন বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারবে। প্রাণী কিভাবে শব্দ শুনতে পায় তা ব্যাখ্যা করতে পারবে। প্রাণী কিভাবে শব্দ শুনতে পায় তা ব্যাখ্যা করতে পারবে। দেখো শিক্ষার্থীরা, শব্দের কথা আমরা আজকে কি জানতে পারবো। শব্দের কথা থেকে শব্দের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শব্দ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো, কঠিন তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তুলনা করতে পারবো। আরো পারবো আমরা প্রাণী কিভাবে শব্দ শুনতে পায় তা ব্যাখ্যা করতে পারবো। তোমরা ঘরের দরজায় টকটক করলে শব্দ করলে তোমরা বুঝতে পারো যে তোমাদের দরজায় কেউ অপেক্ষা করছে। দরজায় কলিং বেল বাজবে আমরা বুঝতে পারি কেউ এসেছে। কারো পায়ের শব্দ শুনে আমরা বুঝতে পারি যে কেউ আসছে। আমরা যা কিছু শুনি তাই হচ্ছে শব্দ। আমরা যা কিছু শুনি তা হচ্ছে শব্দ। শব্দ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা অন্যের সাথে যোগাযোগে সহায়তা করে থাকে। এই শব্দটা অন্যের সাথে যোগাযোগে আমাদের সহায়তা করে থাকে। আমরা আমাদের চারপাশে নানা রকম শব্দ শুনতে পাই, বাঁশির সুর, গাড়ির হর্ন, উড়ে গেউ গেউ ইত্যাদি। এবার দেখো শব্দ এবং এর ধরন কি। আমরা যা কিছু শুনি তাই হচ্ছে শব্দ। একটি স্টিলের বাটিকে যখন মেঝেতে ফেলো তখন শব্দ শুনতে পাবে। তুমি যখন কথা বলো মুখ থেকে শব্দ শুনতে পাও। গাড়ির অ্যালার্মের শব্দে ঘুম থেকে জেগে ওঠা, স্কুলে যাবার পথে নানা রকম শব্দ শুনতে পাই, পাখির কাকলি, রাস্তার রিক্সার বেলের টুংটাং শব্দ, গাড়ির হর্ন, মানুষের হইচই ইত্যাদি। তোমরা যখন তোমাদের বন্ধুদের সাথে কথা বলো তখন তাদের গলার স্বর শুনে বুঝতে পারো সেটা কে কথা বলছে বা তাকে তুমি চিনতে পারো। আবার আমরা যে সকল শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু আছে শ্রুতি মধুর, আর কিছু হচ্ছে খুবই বিরক্তিকর। এই শ্রুতি মধুর গুলো কোনগুলো? এই শ্রুতি মধুর গুলো হচ্ছে যেমন বাঁশির সুর, হারমোনিয়ামের সুর ইত্যাদি। আবার বিরক্তিকর শব্দ কোনগুলো? বিরক্তিকর শব্দের মধ্যে রয়েছে গাড়ির হর্নের শব্দ, লোহা কাটার শব্দ, কুকুরের গেউ গেউ ইত্যাদি। শব্দ সুরযুক্ত বা সুরহীন যাই হোক না কেন, সকল শব্দেরই কিন্তু একটি উৎস আছে। শব্দ কোনো না কোনো উৎসে উৎপন্ন হয়ে থাকে। শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি শব্দের উৎস। যেমন ঘেউ ঘেউ করলে আমরা ধরে নিই যে কুকুরে ডাকছে। আবার টেলিফোনের ওপর প্রান্তের কণ্ঠস্বর শুনে আমরা বুঝতে পারি আমাদের সাথে কে কথা বলছে। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়।
তাহলে আমরা বলতে পারি যেই বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় সেটি হচ্ছে শব্দ। শব্দ সৃষ্টির জন্য কম্পনের প্রয়োজন হয়। তাহলে যেই বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয় সেটাই হচ্ছে শব্দ। শব্দ সৃষ্টির জন্য কম্পনের প্রয়োজন হয়। এখন আমরা শব্দের উৎপত্তির কারণ জানবো। শব্দের উৎপত্তির কারণ জানার জন্য ম্যাম আওয়াজ কম আসছে। শব্দের উৎপত্তির কারণ জানার জন্য পরীক্ষাটা জানার জন্য আমাদেরকে দরকার হবে একটি ধাতব যন্ত্র, একটি ধাতব পাত্র, কিছু দড়ি এবং একটি লাঠির দরকার হবে। ধাতব পাত্রটি এবং এখন কিভাবে করতে হবে এটা জানবো, কিভাবে শব্দের উৎপত্তিটা হয়েছে কিভাবে জানবো, কিভাবে আমরা তাহলে ধাতব পাত্রটি হতে পারে স্টিলের বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র। এখন ধাতব পাত্রটিকে আমরা কি করব, দড়ির সাহায্যে সুবিধাজনক স্থানে এটাকে দড়ির সাহায্যে এমন ভাবে ঝুলিয়ে দেব যাতে করে কোনো কিছুর স্পর্শ না লাগে। তখন এরপরে আমরা করব কি, এই যে ধাতব যে এই পাত্রটি আমরা রেখেছি এই পাত্রটিতে ঝুলিয়ে রেখেছি, ওটাতে লাঠির সাহায্যে আমরা আঘাত করব। লাঠির সাহায্যে আঘাত করলে তাহলে দেখা যাবে যে কিছু শব্দের কম্পনের সৃষ্টি হয়েছে, কম্পনের সৃষ্টি হওয়ার ফলে সেখানে শব্দের উৎপত্তি হয়েছে। কিন্তু দেখা যাবে যে হ্যাঁ বলো ম্যাম ক্লাস 7 এর ক্লাস কয়টা থেকে? 7 এ ক্লাস চলছে ম্যাম ওখানে ষষ্ঠ লেখা আছে তাই। সরি কি রে ভাই কোথা থেকে চলে আসছে আবার? এখন দেখো ধাতব পাত্রটিতে কি করব, আমরা দড়ির সাথে সুবিধাজনক স্থানে আমরা ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রাখার পর আমরা কি করব, এটাকে স্পর্শ না করে, হাতের স্পর্শ না করে আমরা কি করব, এটাকে লাঠি দিয়ে আঘাত করবো। আঘাত করলে একটা শব্দের সৃষ্টি হবে। এটা শব্দটা কিসের, কম্পনের ফলে কিন্তু শব্দের সৃষ্টিটা হয়েছে। কম্পনের ফলে সৃষ্টি হয়েছে। কিন্তু এর পরবর্তীতে যদি আমরা দেখি যে এই যে ধাতব যে পাত্রটি রয়েছে এই পাত্রটিতে ধাতব যে পাত্রটি রয়েছে এটাতে যদি আমরা হাতের স্পর্শ দিই, স্পর্শ করার পরে যদি আমরা কি করি, স্পর্শ করার পরে যদি আমরা লাঠি দিয়ে আঘাত করি তাহলে সেরকম শব্দ হবে না, যা কম্পনের সিস্টেম হবে না। শব্দ হবে কিন্তু সেখানে কম্পনের সিস্টেম হবে না। তাহলে দেখা যাচ্ছে যে বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় সেই শব্দই হচ্ছে শব্দ। শব্দ সৃষ্টির জন্য কি দরকার, কম্পনের দরকার হয়। শব্দ সৃষ্টির জন্য কিসের দরকার হয়, কম্পনের দরকার হয়। এরপর আমরা আরেকটি পরীক্ষার মাধ্যমে করতে পারি শব্দের উৎপত্তি কারণ জানতে পারি। আরেকটি পরীক্ষা রয়েছে তোমাদের বইয়ে, এখানে একটি ধাতব পাত্র নিতে হবে। ধাতব পাত্রটির মধ্যে কি করতে হবে,
একটি চামচ এবং এখানে একটি ধাতব স্টিলের থালা হতে হবে, একটি চামচ এবং কিছু পরিমাণ কিছু পানির দরকার হবে। এবং এখন আমরা কি করব, থালার মধ্যে কিছু পানি নিব। পানি নেওয়ার ফলে কি করবো, চামচ পানির মধ্যে এই পানি দেওয়ার পরবর্তীতে আমরা কি করব, এটাকে চামচ দিয়ে স্টিলের যে থালাটির মধ্যে আমরা পানি নিয়েছি ওখানে যদি একটা এই ভারী ইয়ে করে আঘাত করি তাহলে তাহলে কি হবে, এখানে এই যে কম্পনের সৃষ্টি হবে। কম্পনের সৃষ্টি হওয়ার ফলশ্রুতিতে দেখা যাবে কি পানিগুলো কি নড়ছে। পানিগুলো নড়ার কারণটা হচ্ছে এখানে পানিগুলো নড়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে পানিতে একটা ঢেউ সৃষ্টি হচ্ছে। পানিতে ঢেউ সৃষ্টিটা কেন হচ্ছে, কোনো বস্তুর কম্পন, আমরা জানি যে কোনো বস্তুর কম্পনের ফলে কি হয়েছে, শব্দের সৃষ্টি হয়েছে। এখন কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হলো শব্দের উৎস। এরপর দেখো শব্দের সঞ্চালন। আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে। শ্রোতার নিকট এই শব্দটা কি করে পৌঁছায়, একটি উদাহরণ বিবেচনা দেখা যায়। কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোনো সুরসরাকার কম্পনশীল বাহু এদের চারপাশে বায়ুর অণুগুলোকে কম্পিত করে। বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোকে স্থানান্তর করে দেয়। পর্যায়ক্রমে এভাবে শব্দ ঢেউর মতো উৎস থেকে শ্রোতার নিকট পৌঁছায়। কোনো মাধ্যমে কণাগুলো কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলনের মাধ্যমে মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে আমরা ঢেউ বলে থাকি। একটি লম্বা স্প্রিং নিয়ে এর এক প্রান্ত আঘাত করলে দেখবে স্প্রিংটি সংকোচন বা প্রসারণ ফলে শক্তি সঞ্চালিত হচ্ছে। শব্দের ঢেউ ঠিক এভাবে সঞ্চালিত হয়। শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলা হয়ে থাকে। শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে কি বলা হয়, শব্দ সঞ্চালন বলা হয়ে থাকে। শব্দ সঞ্চালনের জন্য একটু মাধ্যমের প্রয়োজন হয়ে থাকে। এই মাধ্যম হতে পারে কঠিন, তরল এবং বায়বীয়। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর বায়ুর মাধ্যমে। পরবর্তী কাজের মাধ্যমে আমরা তা করার চেষ্টা করবো। শব্দ কি মাধ্যম ছাড়া চলতে পারে, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না তা জানবো কিভাবে। একটি ধাতব ঝুনঝুনি নিব, এরপর একটি সরু কাঠি, একটি বড় গলা বোতল এবং একটি পকেট প্রয়োজন হবে। পদ্ধতি: কাঠির এক মাথায় ঝুনঝুনিটিকে সুতা দিয়ে বাঁধো, কাঠির অপর মাথাটি গর্তের ভিতরে মুখে ঢুকাও। এবার পুরো ব্যবস্থাটিকে বোতলের ভিতর এমন ভাবে ঢুকাও পপটি যেন ছিপির কাজ করে। ভালো করে ছিপিটি বন্ধ করো এবং বোতলটি ঝাঁকাতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে ঝুনঝুনিটি যেন বোতলের দেয়াল স্পর্শ না করে। বাইরে থেকে ঝুনঝুনির শব্দ শুনতে পাবে এবং করটি খুলে একটু উঁচু করে রেখে বোতলের নিচে একটি জ্বলন্ত মোমবাতি দিয়ে তাপ দিতে হবে। গরমে বোতলের সব বাতাস বেরিয়ে যাবে। বোতলের ছিপিটি কি হবে, বন্ধ হয়ে যাবে। বোতলটি ঠান্ডা হওয়ার পর আবার ঝাঁকাতে হবে। তো এবার কোনো শব্দ শুনতে পাচ্ছ না, কারণ শব্দ শোনা যাচ্ছে না বা শব্দটা খুব ক্ষীণ হয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না। শব্দ মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না। তরল পদার্থের শব্দের সঞ্চালন ও শব্দের বেগ। আমরা আগে বলছি যে শব্দ সঞ্চালনের জন্য কি দরকার হয়, মাধ্যমের দরকার হয়। মাধ্যম ছাড়া কিন্তু শব্দ সঞ্চালিত হয় না। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর হচ্ছে বায়বীয় মাধ্যমে। তরল পদার্থের শব্দের সঞ্চালনটা আমরা পরীক্ষা করি, তাহলে একটি বেলুন দরকার হবে এবং কিছু পরিমাণ পানির দরকার হবে। একই পদ্ধতিতে আমরা করবো, বেলুনটিকে পানি ভর্তি করতে হবে, বেলুনের একদিকে কানের সাথে ধরতে হবে, অপরদিকে আস্তে আস্তে বেলুনে আঁচড় কাটতে হবে। তাহলে শব্দ জুড়ে এবং স্পষ্ট শুনতে পাওয়া যাবে। এখন দেখো কঠিন পদার্থের শব্দের সঞ্চালন এবং শব্দের বেগ। কঠিন মাধ্যমের শব্দ বায়ু এবং তরল মাধ্যমে যে দ্রুত ও ভালোভাবে সঞ্চালিত হয়। কাজ হচ্ছে কঠিন পদার্থের শব্দের সঞ্চালন। আমরা কঠিন পদার্থের শব্দের সঞ্চালন করছি। এখন দেখো এখানে প্রয়োজনীয় উপকরণের দরকার হবে। একটি ধাতব স্কেল বা লম্বা ধাতব দণ্ড দরকার হবে। স্কেলের এক প্রান্তে তোমাদের কানের সাথে ধরতে হবে এবং অন্য প্রান্ত তোমার কোনো বন্ধুর কানে আস্তে আস্তে আঁচড় কাটতে বলবে। তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছ? তখন দেখবে, খেয়াল করবে, তখন তোমার আশেপাশে দাঁড়িয়ে থাকা বন্ধুদের জিজ্ঞেস করবে তারা কোনো শব্দ পাচ্ছে কিনা। তাহলে পরীক্ষা করে একটি কাঠের এবং দাঁতের টেবিল দিয়ে করতে পারা যায় কাজটি।
করে দেখলে তখন তোমরা বুঝতে পারবে যে শব্দের সঞ্চালনটা হয়। এরপর দেখো বায়বীয় তরল এবং তরল এবং কঠিন মাধ্যমে শব্দের বেগের তুলনা। বায়ুতে শব্দের বেগটাকে 343 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ 343 এর পানিতে শব্দের বেগ শব্দের বেগ 1400 মিটার পার সেকেন্ড। অ্যালুমিনিয়ামে তুমি যাও না এখান থেকে, তুমি গেলে না শব্দের বেগ শব্দের বেগ 520 মিটার পার সেকেন্ডে। তোমাদের অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে। বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ডে। পানিতে শব্দের বেগ হচ্ছে 1496 মিটার পার সেকেন্ডে। আর অ্যালুমিনিয়াম যেটা আছে সেটা শব্দের বেগ হচ্ছে 6420 মিটার পার সেকেন্ডে। সুতরাং বিভিন্ন মাধ্যমের শব্দ বিভিন্ন বেগে সঞ্চালিত হয়। কঠিন মাধ্যমের শব্দ বায়ু এবং তরল মাধ্যমে দ্রুত এবং ভালোভাবে সঞ্চালিত হয়। আবার শব্দ বায়ুর মাধ্যমে দ্রুত এবং ভালোভাবে তরল মাধ্যমে সঞ্চালিত হয়। এবার দেখো প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। আমরা জানি কম্পনশীল বস্তু শোনা যাচ্ছে। কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে এবং সে শব্দের মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চালিত হয়। আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখে অনেকটা ফানেলের মতো। শব্দ যখন এর ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্র পথে যায়। শেষ প্রান্তে একটি টান পর্দা, পাতলা পর্দা থাকে, একে বলা হয় কানের পর্দা। এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কাজটি হলো শব্দের কম্পনের কানের পর্দাকে কাঁপায়। পর্দা এক কম্পনকে কানের ভিতর অংশে পৌঁছে দেয়, সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায়, শব্দ শুনতে পায়। কানের পর্দা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা জানার জন্য আমরা একটি পরীক্ষা করব। শব্দের কম্পন কিভাবে কানের পর্দায়। এর জন্য প্রয়োজনীয় উপকরণের দরকার হবে একটি টিনের পাত্র লাগবে, সেটা সফট ড্রিঙ্কের ক্যান নিতে পারা যায়, একটি রবারের বেলুন লাগবে। ক্যানের দুই মাথায় কেটে নিতে হবে। বেলুনটি টান করে লাগিয়ে রাবার ব্যান্ডে বা সুতা দিয়ে বেঁধে ক্যানের এক মাথা বন্ধ করতে হবে। টান করে বেলুনের উপর 4-5টা গমের দানা বা চাল রাখতে হবে। তোমার কোনো বন্ধু বা তোমার বন্ধুকে ক্যানের খোলা মুখের সামনে শব্দ করতে বলবে, তখন খেয়াল করে দেখবে গম বা চাল কি হচ্ছে, গম বা চালে কি ঘটছে, চালের দিকে লাফাচ্ছে কিনা। তোমার বন্ধু সুস্থ সম্পন্নের ফলে বেলুনে কম্পন সৃষ্টি করছে, তাই গমটা লাফাচ্ছে। তাহলে আমরা শুরু থেকে দেখি কি আমরা আজকে দেখতে পেলাম কি শব্দের কথা থেকে আমরা আজকে কি জানতে পারলাম। আমরা জানতে পারলাম শব্দের বৈশিষ্ট্য কি, শব্দের সঞ্চালন ব্যাখ্যা এবং কঠিন তরল এবং বায়বীয় শব্দের মাধ্যমে শব্দের বেগের আমরা তুলনা করতে পারলাম। কিভাবে প্রাণী কিভাবে শব্দ শুনতে পায় তাও আমরা দেখলাম। শব্দ এবং শব্দের ধরনের মধ্যে দেখেছি কি আমরা, এটা দুই ধরনের শব্দ হতে পারে, একটা শ্রুতিমধুর হতে পারে আর একটা হচ্ছে বিরক্তিকর। এই শ্রুতিমধুর একটা জিনিস যেটা রয়েছে আর একটা বিরক্তিকর শব্দ যেটা রয়েছে সেটাকে আমরা নয়েজ বলে থাকি। এরপর শব্দের উৎপত্তির মধ্যে আমরা শুনবো
কারণ জেনেছি। শব্দ দুটি কারণের মধ্যে আমরা একটি ধাতব পাত্র নিয়েছি, কিছু দড়ি এবং কি নিয়েছি, একটি লাঠি নিয়েছি। ধাতব পাত্রটিকে আমরা কি করেছি, একটি লাঠির সাহায্যে হাতের স্পর্শ ছাড়া, কোনো কিছুর স্পর্শ ছাড়া এখানে আঘাত করেছি। আঘাত করার ফলে একটা শব্দের সৃষ্টি হয়েছে, যা কম্পনের ফলে সেটা হয়েছে, কম্পনের কারণে তা পেয়েছে। কিন্তু এখানে যদি ইয়ার মধ্যে লাঠি দিয়ে আঘাত করার কোথায়, আমরা যে পাত্রটিতে আঘাত করছি সে পাত্রটি যদি আমরা হাতের স্পর্শ দিয়ে আঘাত করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা আঘাত করা ছাড়া, যে লাঠি দিয়ে আঘাত করা ছাড়া যে পাত্রটিকে আঘাত করেছি যেরকম শব্দ হয়েছে সেরকম শব্দ কিন্তু এখানে পাওয়া যাবে না। আমরা আরো দেখেছি শব্দের কারণের মধ্যে একটি ধাতব বা স্টিলের একটি চামচ এবং ধাতব এবং কিছু পরিমাণ পানি নিয়েছি, পানি ধাতব যে এই পাত্রটি আমরা নিয়েছি, মধ্যে পানি নিয়েছি, পানি করে একটা চামচ দিয়ে সেখানে কি করেছে, একটা আঘাত করেছে। আঘাত করার ফলে আমরা দেখতে পেয়েছি কি পানিগুলো নড়াচড়া করছে বা পানিগুলো কাঁপছে। পানিগুলো কাঁপার কারণে কি হচ্ছে, এখানে কম্পনের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানিগুলো কাঁপছে। সেক্ষেত্রে যদি সেখানে ইয়ার মধ্যে থালাটার মধ্যে যদি আমরা হাত দিয়ে বা কোনো কিছু স্পর্শ করতাম, তাহলে সেভাবে যেভাবে কম্পনের সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে দেখা যাবে সেরকম কম্পনের সৃষ্টি করতো না বা পানিগুলো নড়াচড়া করতো না। আরো আমরা দেখেছি কি শব্দের সঞ্চালন এবং তরল পদার্থের শব্দের সঞ্চালন এবং ব্যাগ শব্দের ব্যাগ দেখতে পেয়েছি আমরা। ঠিক আছে, তাহলে আজকে আমরা যা পড়েছি তার থেকে তোমরা কিছু বাড়ির কাজ নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমাদের বইয়ের 89 পৃষ্ঠা সৃজনশীল 1 নাম্বার হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমাদের বইয়ের কত পৃষ্ঠা? 89 পৃষ্ঠা হচ্ছে সৃজনশীল। বাড়ির কাজ স্বপ্না ক্যামেরা বন্ধ করে দাও। 89 পৃষ্ঠা একদম সৃজনশীল তোমাদের বাড়ির কাজ। থাকবে, নিরাপদে থাকবে, সবাই থাকবে। এখানে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।